ছিল এসআই, সে নেওয়ার পরে আমার দাড়ি ধরে একটা শর্ট দিয়েছে এবং আমার বাবার সাথে সাথে কেঁদে দিয়েছে। জি, ওসি রুমে বসে আপনার থেকে 2 লক্ষ টাকা 2 দাবি লক্ষ করা হয়। টাকা দাবি করা হয় এবং ওই তার আগে সমাজবাসী থেকেও আমাকে 2 লক্ষ টাকা দাবি করা হয়। মাথা বারবার বাড়ি দিতে থাকে দেওয়ালের ভিতরে। মিথ্যা মামলা কিভাবে একজন সুস্থ মানুষের জীবন অসুস্থ করে দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ ফেনীর ইমাম মুজাফফর আহমদ। ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হলেও কারা জীবনের নির্মম মানসিক নির্যাতন কেড়ে নিয়েছে তার মানসিক ভারসাম্য। ধর্ষণের কলঙ্ক মাথায় নিয়ে 32 দিন জেল খাটেন 25 বছরের এই তরুণ। হারিয়েছেন চাকরি আর সামাজিক সম্মান। সর্বোচ্চ লেভেলের পরিবারের উপর অত্যাচার করা হয়। যেন আমি আপনি যে আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করি। গামছা দিয়ে বেঁধে তারপর আপনাকে মারধর করা হয়। ডান্ডাবেরি পরার কারণে আপনার পছন্দ হয়েছে। জি, স্থানীয় মিডিয়াগুলো আমার থেকে টাকা, বরং উল্টো টাকা দাবি করে। আপনার বাবা নিগৃহীত হয়ে ওনার চাকরি হারান এবং পরবর্তীতে বাধ্য হয়ে ওনার ইট ভাটা কাজ করতে হয়েছিল, যদি উনি আলেম। যে আমার বোনের পর্যন্ত চাকরি চলে যায়। আমি আমার মা ব্যতীত কারাগার বলেন, কোর্ট বলেন, কোথাও কাউকে পাই। 30 লক্ষ টাকার জমি মাত্র 3 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি, কারো কাছ থেকে টাকা পাইতেছি না। এখন যদি আমার 50% যদি আমার এই ব্রেনের আইকিউ থাকে, এখন আমার ধরেন 10 থেকে 20% আছে, এরকম অবস্থা আমার। ওই সময়ের কান্না করতে করতে আজকে আমার চোখ দিয়ে পানি আসে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই জাতীয় আলোচনা যদি আপনি আরও চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হারামেন টিভির উদ্যোগে রিথিং পডকাস্ট একটি নন প্রফিটেবল প্রচেষ্টা। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমাদের আজকের পডকাস্টটি শুধু একটি সাক্ষাৎকার না বা কোনো জাস্ট একটা আলোচনা না। এখানে এমন একজন মানুষের গল্প আমরা শুনব, যিনি একসময় সমাজের খুব গ্রহণযোগ্য এবং আস্থার জায়গা ইমাম ও খতিব থেকে হঠাৎ করে সবার কাছে ভিলেন, ধর্ষণ মামলার আসামি, সমাজের চোখে লাঞ্ছিত, পরিবার, সমাজ, রাষ্ট্র সবার কাছে ধিকৃত, অথচ উনি ছিলেন নির্দোষ। যেদিন প্রথম আপনি জানতে পারেন যে আপনার উপরে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, তখন আসলে আপনি কোথায় ছিলেন এবং কিভাবে খবরটি আপনি পান? জি, যেটা আপনার প্রথম প্রশ্ন করলেন, আমার প্রথম যখন আমি এই অভিযোগটা শুনতে পারি, তখন আমি ওই সমাজের রানিং ইমাম ছিলাম এবং খতিব আর মুক্তব নিয়ে আমার যাবতীয় দায়িত্ব ছিল। ওটা একেবারে নিম্ন মধ্য পরিবারের সন্তান আমি, এবং কি ওই অঞ্চলটা একেবারে নিম্ন শ্রেণীর অঞ্চল। বাংলাদেশের কয়েকটি ছোটোখাটো এবং নিম্ন স্তরের অঞ্চল থাকলে, অশিক্ষিত অঞ্চল থাকলে ওই সমাজটা রয়েছে। তদ্রূপ ওইখানে যখন আমি সামান্য নিজের অবস্থানে থেকে কিছু পড়াশোনার সহযোগিতা হলো, এবং আমার একটা ইসলামী ফাউন্ডেশন ছিল সেখানে, এবং মুক্তব থেকে আর একটা পাশাপাশি ছোটোখাটো মাদ্রাসা ছিল দায়িত্বে। এটা থেকে আমি তখন ঢুকার পরে ভাবলাম যে হয়তো পিতামাতার কাঁধের থেকে হয়তো কিছুটা হলেও আমি সহযোগিতা করতে পারবো। এজন্য ঢুকার পরে অতঃপর আমি জানতে পারি যে হঠাৎ একটি মেয়ে, ওই স্থানের অবিবাহিত মেয়ে, গর্ভবতী। তখন আমি বিষয়টা, তার আগে আমি এই বিষয়টা নিয়ে জানা ছিল না তখন ওই মেয়েটা তখন 7 মাসের গর্ভবতী। এমতা পর্যায়ে তখন আমাকে জানানো হয় যে তারা নাকি বলা বলি করতেছে এবং মেয়েটাও বলতেছে এটা টিউমার যখন বলতেছে, একদিন রাত, যেটা আপনার 24 তারিখের আগে 23 তারিখ রাত্রিবেলায়, সেখানে কিছু এগেনিস্টে আমার পক্ষে যারা কাজ করছে, সমাজের দুষ্ট প্রকৃতির এবং কিছু কমিটির সদস্য, তারা 12টা থেকে 12:30 এই সময়টার দিকে তারা এসে আমাকে ডাকে এবং আমার পরিবারকে ডেকে তোলার পরে বলে যে আপনার বিরুদ্ধে ওই মেয়েটি বলতেছে আপনার নাম। তখন আমি ওই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য সবাই আমাকে ডেকে নিয়ে যায়। আমি তখন ওই বাড়িতে গিয়ে দেখি আমার পার্শ্ববর্তী 2টা সমাজ থেকেও লোকজন এসে ভরপুর হয়ে আছে। তারা আমার উপরে এক প্রকার ক্ষোভের ভিতরে আছে। এমত অবস্থায় আমাকে কিছু বলতে দেয় না, আমাকে বসিয়ে রাখা হয়। এমত অবস্থায় ওই মেয়েকে যখন জিজ্ঞেস করা হয় যে এ মেয়ে তুমি বলো কি হয়েছে, তখন ওই মেয়েটা শুধু পেটটাকে দেখিয়ে বলে যে এই হুজুর আমাকে এটা করে দিয়েছে। অতঃপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না, একটা আপনার থাতি পর্যন্ত দেওয়া হয় না, তাকে মারধর বা কোনো কিছু হুমকি পর্যন্ত দেওয়া হয় না। আমাদের ইমামের বিপক্ষে এত বছরের ইমামতি, আমি আরেকটা কথা বলে রাখি, আমি 2019 থেকে
যখন আলিম পরীক্ষা দিই, আলিম পরীক্ষা দেওয়ার পরে আমি ওই জায়গায় ইমামতির জন্য ঢুকি এবং ইমামতির যাবতীয় দায়িত্ব নেওয়ার পরে 2024 সালের 24শে নভেম্বর এই দর্শন মামলার আমাকে আসামি করে এটি প্রদান করে আদালতে, প্রদান করে থানাতে, যেটি হচ্ছে আমাদের ফেনী জেলার পশুরাম উপজেলাধীন থানা। এবং সেখানে আমার কথা আমি বারবার বলতে থাকি যে আপনারা তথ্য নেন এবং যাচাই বাছাই করেন ঘটনাটা কি হয়েছে। এবং যে মুক্তবের কথা বলে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন, এজাহারে উল্লেখ আছে 8টা থেকে 8:30 মুক্তব ছুটি দেওয়ার পরে নাকি আমি পালাক্রমে তাকে একাধিকবার জোরপূর্বক তার সাথে এই নোংরা কাজটি করার ফলে নাকি বাচ্চাটা তার পেটে আসে। কিন্তু 8টা থেকে 8:30 আপনি আরেকটা বিষয় দেখবেন, ওই মসজিদ এবং মুক্তবটি হচ্ছে একেবারে একটা বেড়িবাঁধ, যেহেতু বেড়িবাঁধের উপরে, এবং সেটাকে সুযোগ নেই, সমস্ত মানুষ ওখানে চলাফেরা করে সব সময়। এবং কি 8টা থেকে 8:30 পরে দিলে আমি ওইখানে আমি বারবার জিজ্ঞেস করি যে ছেলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন, কারণ ছোট শিশুরা তো মিথ্যা বলবে না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে আমি মুক্তব ছুটি দেওয়ার পরে কাউকে আটকিয়ে রাখি কিনা। মানে মূল ব্যাপারটা হচ্ছে সেখানে আপনি প্রতিবাদ করার চেষ্টা করেন, কিন্তু আপনার কথা কেউ শুনেন। জি, আমার কথা কেউ শুনে না, বা স্থানীয় যারা ছিলেন, জি, প্রভাবশালী এবং রাজনৈতিক গ্রুপ সবাই শুনেছেন, আপনার কথা কেউ শুনেন। জি। আচ্ছা, এই সময় আপনার পরিবার কিরকম রিঅ্যাক্ট করছিল? আমার পরিবার হচ্ছে এটা শোনার পরে আমার পরিবার আমাকে সর্বাত্মক সহযোগিতা করে। কারণ হচ্ছে আমার যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসে, প্রত্যেক শিশু তার পিতামাতার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ওই ফিতরত থেকে আমার পিতামাতা ছোটবেলা থেকে আমাকে ওই হিসাবে গঠন করে। যেই সন্তানকে আমার আজও আফসোস হয় আমি হিফজ করতে পারিনি, আমি হাফেজে কোরআন হতে পারিনি, অথচ আমাকে এমন আদর করে যে আমাকে মুক্তবে পর্যন্ত পড়ায় না। আমার বাবা ওই স্থানের একজন আলেম, এবং ওই জায়গায় থেকে আমি পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করি। আরবিটাও আমি আমার বাবা থেকে গ্রহণ করি, অথচ এটার এত আদর যত্ন এত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। মসজিদে যাওয়ার সময় পর্যন্ত আমার মা আমাকে সর্বাত্মকভাবে সতর্ক রাখতো, মসজিদে এটা যাচ্ছি কখন, আসতেছি কখন, দেরি হচ্ছে কেন, সমস্ত কিছুর পিছনে ব্যয় করতো। আমার একটা বড় বোন আছে এবং আমরা সবাই একগ্রতা, কাউকে কোনো জ্বালাতন বা কোনো কিছুতেই ছিলাম না। আমার তো অবস্থা, আমার পরিবার জানে যে আমি সৎ, আমি ভালো মানুষ, এজন্য আমার পরিবার সবসময় আমাকে সহযোগিতা করেছে। জি। এখন ভিকটিম যে পরিবার, বা বলা যায় যে মেয়েটার সাথে ঘটনাটা ঘটলো, এই পরিবারের সাথে আপনার পরিচয়টা তো মক্তব থেকেই, মানে এই মেয়ে আপনার মক্তবে পড়তো, বিষয়টা কিরকম কিনা? জি, আমার মক্তবে আমি যেটা স্বীকার করি, ওই মেয়েটা আমার মক্তবে পড়ে। আমি যখন 2019 সালে ঢুকি, তখন ওই মেয়েটা আমার কাছে ধরেন 2-3 বছর, হয়তো 21-22 পর্যন্ত এই মেয়েটা আমার কাছে পড়তো। মানে 22 সাল পর্যন্ত হ্যাঁ পড়তো, কিন্তু ঘটনাটা 24 সালে যখন পড়ে, তখন ওই 24 সালে প্রকাশিত হওয়ার পরে, তখন হচ্ছে 23 এবং 24 সালে আরেকটা প্রকাশের কথা বলি। সেখানে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, নুরানিতে 1/1/2023 থেকে 24 পর্যন্ত এখানে সমস্ত কাভারেজ হয়েছে যে একটা নুরানি মাদ্রাসা ছিল। ওই নুরানি মাদ্রাসাকে আমাকে জিজ্ঞাসা না করে সেখানে অন্য একজন আলেম দ্বারা ওটা পরিচালনা করে, এবং ওই নুরানিটা হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, আপনি যেটা বলছেন সকালবেলা যে নুরানি মক্তবটা ছিল, সেটা আপনি পরিচালনা করতেন না, আরেকজন পরিচালনা করতেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা জানার বিষয় হচ্ছে যে ওইখানের যারা ছিলেন স্থানীয় মানুষ, তাদের সাথে কোনো ধরনের আপনার দ্বন্দ্ব ছিল কিনা? যেমন রাজনৈতিক হতে পারে, ব্যক্তিগত শক্তি। জি, এটাই সুন্দর প্রশ্ন ইস্যু করছেন আপনি। এটা হচ্ছে আপনার একতা হচ্ছে ওই সমাজের, এবং 2023-এর আগে 22 সালে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে আমার একেবারে নামে মাত্র মূল্যে 3 থেকে 4 মাস পর্যন্ত বেঁচে থাকতো তাদের কাছে টাকা। আমি সর্বপ্রথম 2019 সালে মাত্র 3,000 টাকা দিয়ে ঢুকি ও মসজিদে, এবং 3,000 ইমাম হিসাবে, এবং প্রত্যেক দায়িত্ব নিয়ে। তারপর হচ্ছে আমাকে 2024 পর্যন্ত 5,000 টাকা করে পর্যায়ক্রমে বাড়ায়। এবং কি আমার ওই সমাজে দ্বন্দ্ব হয় এরকম, আপনার একটা রমজান মাসে আমাকে 5,000 টাকা বেতনের পাশাপাশি দেওয়ার কথা হচ্ছে আর 5,000 টাকা হচ্ছে রমজানের জন্য 5,000, এবং আমার দায়িত্বের জন্য 5,000। এমত অবস্থায় আমাকে 1,000 টাকা কম দেয়,
9,000 টাকা দেয়, আমি 1,000 টাকার জন্য রিয়েক্ট করি এবং তারাও আমার সাথে অনেকটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পর্যায়ে আমি 2 সপ্তাহ তখন নামাজও পড়াই না এবং বন্ধ করে দিয়ে আমি বললাম যে এই দায়িত্ব আমার দ্বারা হবে না। তখন এটা যখন বললাম, ওই সমাজবাসী তখন তারা ছোট হয়ে সবাই আমাকে একেবারে লিখিত ইসলামের উপর লিখিতভাবে আমাকে নিয়ে আসে দিয়ে সবাই সিগনেচার দিয়ে আর ভুলটা পুনরাবৃত্তি হবে না, আপনি এখানে থাকেন, পর্যায়ক্রমে আমরা আর বাজাবো না বেতন এবং কি আপনার সমস্ত কিছু দেওয়া হবে। আমি খাওয়া এটা পর্যন্ত, কত সালের কথা? এটা হচ্ছে 2023 সালের কথা। আচ্ছা, 23 সালের জি মসজিদের বেতন নিয়ে কমিটির সাথে আপনার সামান্য জি মলমালিন্য হয়। মনোমালিন্য হ্যাঁ, এবং আচ্ছা। আরেকটা ব্যাপার বলে রাখি আপনাকে, ইস্যু করে রাখি, ব্যাপারটা হচ্ছে আমি শুধু অ্যাজ এ ইমাম নয়, আমি একজন স্বেচ্ছাসেবক, আমি একজন সমাজ সংগঠনের সাথে কাজ করি, আমি বিভিন্ন জায়গায় আপনার জুলাইয়ের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, আমি বন্যার সময় প্রচুর কাজ করেছি এবং কি গলায় পানি নিয়ে আমি সাঁতার পর্যন্ত জানি না, গলায় পানি নিয়ে বেশি বেশি মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছি এবং কি পর্যায়ে আমি এমন ত্রাণ দিয়েছি ওই অত্র অঞ্চলে কেউ দিতে পারে নাই। সেনাবাহিনীর সাথে মেজর জেনারেল দেলোয়ারের সাথে কাজ করেছি, আফরোজা হাবিব শাপলার সাথে কাজ করেছি, ডিসি এখানে এই হচ্ছে মাহমুদ স্যার তার সাথে কাজ করেছি। আমি সমস্ত ফেনী জেলাতে উল্লেখ্য এবং বাংলাদেশের সুনামধন্য যতগুলা সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তার সাথে বেশ কম সব সাথে আচ্ছা, ফেনীতে যে স্মরণকালের বন্যা হলো সেখানে আপনি বেশ ভালো একটা ভূমিকা রেখেছি। এই জন্য একটা রাজনীতি মহল এবং আমার এগেনিস্টে কিছু প্রভাবশালী লোক আমার এগেনিস্টে মাথা চাড়া দিয়ে উঠে এবং এই হিংসার বশবর্তী কেউ আপনার ভিতরে জি এই হিংসা বশবর্তী হয়ে এই ঘটনাটা যখন উঠে, ঘটনাটা উদ্দেশ্য প্রণীত, অথচ ঘটনাটা এত মাস বলতেছে টিউমার। আপনার আসলে কি মনে হয় মামলাটি কি আসলে হঠাৎ নাকি এটা পরিকল্পিত কোনো ইস্যু? হঠাৎ এবং পরিকল্পিত। কিভাবে হঠাৎ? আমার জন্য এটা হচ্ছে মারাত্মক লেভেলে, আমি এটা জানি না। একজন ঘুমন্ত ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি বিষয়টা কি করলেন, আপনি জাগ্রত ছিলেন ওই জায়গায়, তো অথচ ঘুমন্ত ব্যক্তি সে ঘুমন্ত ছিল, তো বিষয়টা এমন হয়ে যায় এই জন্য হঠাৎ। এবং আরেকটা হচ্ছে উদ্দেশ্যপ্রণীত পরিকল্পিত হচ্ছে, ও আমার বিরুদ্ধে প্রভাবশালী সমাজের কমিটি বলেন, সমাজের কিছু জন, আমার সাথে 2-1 ব্যক্তি ছাড়া। আসলে পরিকল্পিত কিভাবে আপনার কাছে মনে হলো এটা? পরিকল্পিত যেহেতু মনে হলো, আপনাকে বলে রাখি, যখন তারা দেখলো যে এটাতে টিউমার না অন্য কিছু মনে হচ্ছে, তখন তারা ক্লিনিকে নিয়ে যায়, এখানে এটার ফ্যাটের ভিতরে কি আছে অবিবাহিত মেয়েটার। তখন নিয়ে যাওয়ার পরে দেখলো যে এই মেয়েটার ভিতরে ক্লিনিকে পরীক্ষা করার ভিতরে বেরিয়ে আসলো 7 মাসের একটা বাচ্চা রয়েছে। বাচ্চার থাকার পরে ওই মেয়েটার সাথে 3 জন মেয়ে যায় এবং বাদিনী সহ 4 জন। বাদিনী হচ্ছে তার আপন মা, আর একজন হচ্ছে তার খালাতো বোন, আর একজন হচ্ছে শামসুন নাহার, আর একজন হচ্ছে ফারবিন সুলতানা। ফারবিন সুলতানা হচ্ছে সবচেয়ে বেশি শিকানোর মূলে। কিভাবে আমি বলি, ফারবিন সুলতানার জাল থেকে এটা আমরা নোট করি এবং ফারবিন সুলতানা কিভাবে শিখিয়ে দেয়, তার একটা উপযুক্ত মেয়ে ছিল, ওই মেয়েটা আমার প্রতি দুর্বলতা ছিল এবং তাদেরও আমার প্রতি দুর্বলতা ছিল, কারণ ওই জায়গায় ও এত অনুন্নত, আমি ছাড়া আমার পরিবার ছাড়া ওই জায়গায় কেউ শিক্ষিত। আপনি যদি সরজমিনে গিয়ে দেখেন এটাই বাস্তব। এটা মানে এই মেয়ের সাথে আপনার সম্পর্ক কিভাবে? আসলে আপনি যে বললেন দুর্বলতা ছিল, আমার সম্পৃক্ত হচ্ছে এই মেয়েটাও 2019 থেকে 21 পর্যন্ত, ওই আমি যখন শুরুতে পড়াই তখন এই মেয়েটাও সেখানে মক্তবে পড়তো এবং এর সাথে এই মেয়েটাও পড়তো, যাকে উদ্দেশ্য করে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। এবং ফোটানোর পরে এই বিষয়টা নিয়ে তারা যখন আমাকে ক্ষোভের বহির্ভূত হয়ে আমার মা বাবাকে রাজি করাতে পারে নাই, আমাকে রাজি করতে হয়নি। তাদের মেয়ের সাথে আপনার বিবাহ দিতে চেয়েছিলেন? জি ওই বিষয়টা যখন রাজি হয়নি, তখন এই বিষয়টাকে কেন্দ্র করে ওই মেয়েটার মায়ের তখন ক্লিনিকে যায়, গিয়ে তখন 4 জনের নাম উঠে, হুমায়ুন, খোকন, জাকির হোসেন, তারা হচ্ছে বাড়ির পাশে, এবং বড় ভাই মোর্শেদ, এবং নামগুলোকে এক্সপাস করে দেওয়া হয়, নামগুলোকে সন্দেহাতীতভাবে নামগুলো উঠে এক্সপাস করে দেওয়া হয়। কারণ হচ্ছে যে 3 জনের নাম উঠে পাড়া প্রতিবেশী হুমায়ুন, খোকন এবং জাকির হোসেন, তারা হচ্ছে বিবাহিত এবং তাদের ছেলে মেয়ে পর্যন্ত বিবাহ করেছে, এবং কি বড় ভাইয়ের নাম কেউ বলবে না। অতঃপর ইমামকে আমি মুক্ত পড়াইছি আগে, এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে তারা এটাকে জড়িয়ে দেয় আমার সাথে। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিষয়টা কিছুটা পরিকল্পিত এবং সাজানো। এটা আমি যেহেতু আমি ওই মসজিদের এবং ওই সমাজের সন্তান, আমি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা প্রভাবশালী যারা ছিলেন, তাদের আপনার এই ঘটনার ক্ষেত্রে ভূমিকা কি ছিল?
সমাজ যেহেতু একত্রিত হলো, তখন আপনার প্রভাবশালীদের তো সর্বপ্রথম টার্গেট হচ্ছে তোমার বিরুদ্ধে একজন মানুষও কি তোমার পক্ষে নেই। আমাকে পুলিশ থেকে ইভেন ওসি সাহেব পর্যন্ত, নুরুল হাকিম স্যার, তিনি পর্যন্ত বলেছেন তোমার পক্ষে 2জন মানুষ নেই কেন, তুমি এত খারাপ মানুষ যে? এটা প্রশ্নই থেকে যায়। তো এই সমাজবাসীরা মিলে প্রভাবশালী এবং রাজনীতি গ্রুপ যারা আমার ওই ঘটনা, আমি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন দায়িত্ব থেকে সমাজসেবামূলক কাজগুলোর কারণে আমার পিছনে লেগেছিল, তাদেরকে জুটিয়ে এনে এবং এই পর্যায়ে সবাই আমার এগেনিস্টে চলে যাওয়ার পরে পুলিশকে কনভিন্স করে এই মামলাটা আমলে আচ্ছা, নিয়ে নেয়। আপনাকে কি আসলে কোনোভাবে ম্যানেজ করার জন্য, যেটাকে বলে আমাদের ভাষায় ম্যানেজ করার, এর জন্য কি ভয় দেখানো বা টাকা দাবি করা কোনো চেষ্টা করা হয়েছিল কিনা? আমাকে ম্যানেজ না, যেহেতু আমাকে সবচেয়ে বেশি পুরাপুরিভাবে জোর দেওয়া হয়েছিল আমাকে বিয়ে পড়ানোর জন্য, স্ট্যাম্প পর্যন্ত নিয়ে আসছে আমাকে। ওরা দাবি হচ্ছে মেয়ের কাছে কে গেছে মেয়ে জানে, ওদের প্রথম দাবি। আরেকটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই আমি নাকি পলায়ন করছি, অথচ তাদের চাপের কারণে আমি থাকতে পারি না, আমার বাড়িতে পর্যন্ত হামলা হয়, আমার মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার মা বাবার পর্যন্ত হামলা করে, আমাকে মাটির নিচে পর্যন্ত ফুটিয়ে ফেলবে বলে এইভাবে ধিক্কার জানায়। এইভাবে তারা বিভিন্নভাবে হুমকি দামকি দেয়। এক পর্যায়ে আমি ফুফুর বাড়িতে চলে আসি। এমত অবস্থা তারা বলে যে আমি নাকি পলায়ন করেছি। পুলিশ নিয়ে আসে বারবার হাতে তুলে দেওয়ার জন্য। অতঃপর বলে যে টাকাও, আপনি যেটা টাকা লেনদেনের কথা বলবেন, তাদের একটা উদ্দেশ্য ছিল এই মহলের, মোটা অঙ্কের তারা টাকা আমাদের থেকে হাতিয়ে নিবে। এই জন্য তারা ওই সময় তারা কি কোনো টাকা দাবি করেছিল আপনাদের কাছে? জি কি পরিমাণ? ওই সময় এক হচ্ছে প্রশাসন থেকে, আরেক হচ্ছে সমাজবাসী থেকে 2 লক্ষ টাকার মতো টাকা দাবি করা হয়। আচ্ছা, 2 লক্ষ টাকার মতো এই টাকা। দাবিটা কে কে করছিলেন? ওই যে সমাজের কে কে দাবিটা করছিলেন? এটা নির্দিষ্ট না, হয়তো 2-1 জনের নাম, যেমন শাহিন, হুমায়ুন সবচেয়ে তৎপর ছিল এই মামলায়। ওইখানে স্থানীয় হ্যাঁ, স্থানীয়, এবং তারা কমিটির ওই মসজিদ সময় কমিটি। যুব কমিটি হয়। যখন আপনারা জানে থাকবেন, জুলাই পরবর্তী সব জায়গায় কিন্তু যুব কমিটি হয়, কারণ জি। জুলাইতে যেহেতু আন্দোলনে সক্রিয় ছিল যুবকেরা, তৎপরে এই কমিটিটা হওয়ার পরে তারা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবং তাদের সাথে ওই বাদিনীর মেয়েটা, ওরা পর্যন্ত গরু বিক্রি করে, একটা 75,000 টাকার গরু বিক্রি করে। তারা তাদেরকে সবাইকে এটা এই মানে আমাদের দেশে বলে তাদেরকে কনভিন্স করার জন্য এই টাকাগুলো কাজে লাগায়, কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে ফুসিয়ে তোলে। আপনি বললেন যে আপনি ফুফু বাড়ি লুকিয়েছিলেন, তো পুলিশ কিভাবে আপনাকে খুঁজে পাবে, গ্রেফতার করে, বিষয়টা একটু আমাদেরকে বলুন। যে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা জানি যে আমাদের মোবাইলে যে মোবাইল নাম্বার আছে তার দিয়ে ট্যাগ করে এটা যাচাই বাছাই করা হয় লোকটি কোথায় আছে। তদ্রূপ আমার কাছে সবাই মোবাইল নাম্বার দেওয়া ছিল। আমি যেহেতু ইমাম, অর্থাৎ পুলিশ আপনাকে ফোনের মাধ্যমে ট্র্যাক করে তারপরে গ্রেফতার করে। কোন জায়গা থেকে গ্রেফতার করে আপনাকে? গ্রেফতার করা হয় হচ্ছে, আমি ওই দিন 24 তারিখ আমি সকাল বেলায় আসি হচ্ছে ফেনী, আমাদের জজ কোর্ট, যেটা জজ কোর্টে আমি মানহানি মামলা দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে মানহানি মামলা দেওয়ার জন্য আসি। তখন অ্যাডভোকেট সাহেব, জৈনিক অ্যাডভোকেট বলা হয় যে আপনি পরশুরাম থানাতে গিয়ে দেখুন সেখানে কি মামলা হয়েছে কিনা, এবং স্থানীয়ভাবে বসে, যেহেতু আপনার উল্লেখযোগ্য ভূমিকা আছে, তাহলে আপনি বসে সিদ্ধান্ত নিন। অতঃপর আমি যখন কোর্ট থেকে বের হই, গেটে আসার পরে তখন আমি দেখি যে প্রভাবশালী হুমায়ুন, শাহিন, ওই এলাকার কমিটির লোক, এবং এরশাদ, যে আপন সৎ ভাই, বড় ভাই, এবং কি হচ্ছে, আচ্ছা, সে সৎ ভাই ছিল? জি, সৎ ভাই আচ্ছা। এরশাদ, সে সাক্ষীতে আছে, আপনি দেখতে পাবেন। জি। এবং হচ্ছে আরেকজন হুমায়ুন, শাহিন, এরশাদ, এবং এই মেয়ের মা এবং মেয়ে ভিকটিম, এরা সহ 3জন পুলিশ, পুরুষ পুলিশ, 1জন মহিলা পুলিশ। তারা কিভাবে জানলো যে আপনি আদালতে এসেছেন? আপনি কি আগে থেকে ইনফর্ম করে এসেছেন? তাদেরকে ইনফর্ম, একত হচ্ছে আমার নাম্বারে ট্যাগ করেছে, আরেক কথা হচ্ছে ওই এলাকারই কিছু দুইটা গ্রুপ মাতিয়েছে রাজনীতিক। তারা হচ্ছে, একটা হচ্ছে আপনার তারেক গ্রুপ, আর একটা হচ্ছে আলমগীর গ্রুপ। এবং আমার সমাজে যারা আমার এগেনিস্টে যায়, এই যে হুমায়ুন, শাহিন বলতেছি, তারা এই কমিটির লোকেরা হচ্ছে তারেক গ্রুপের। আমি তারেকের বাড়িতে যাই যে এই বিষয়টা সমাধান করার জন্য, অথচ তারেকে এই বিষয়টাকে হ্যান্ডওভার, সে পিছনে কাজ করতেছে তাদের সাথে, প্রকাশ্যে না আসে। সে বলে যে না, আচ্ছা। বিষয়টা গোপন থাকুক। সে তখন আমাকে কোর্টে প্রেরণ করে, এবং একজন মুহুরি দ্বারা, সে হচ্ছে আবুল হাশিম।
আবুল হাশেমকে যখন আবুল হাশেম তখন ট্যাগ করে দেয় যে এই জায়গায় আছে, কারণ এই গ্রুপটা হচ্ছে তারেক গ্রুপের লোক। এবং আলমগীর যে আচ্ছা, বলছে, তাহলে আমরা বুঝতে পারি যে মূলত আপনি মানহানির মামলা করতে গিয়েছিলেন জি। বা আদালতে মামলা করতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর আপনাকে যারা আসামি বর্তমানে আমরা জানি তারা মূলত পরিকল্পিতভাবে আপনাকে পুলিশের সাথে ধরিয়ে দেয় আর কি। যে আচ্ছা, পুলিশের কাছে এবং আমার মা তার সামনে ছিল, এবং আচ্ছা। যেরকম একটা শিশু বাচ্চাকে মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, অনুনয় করলেও আমার মাকে ছাড়িয়ে দেওয়া আচ্ছা, হয় আপনার না। সাথে আপনার মাও ছিলেন আর কি জি, স্পটে। জি, তখন নেওয়া হয়। আমার মা পাগল পায়ে হয়ে যায়, কারণ আমি হচ্ছে তার একমাত্র সন্তান, সবচেয়ে আদরের সন্তান। এমতো অবস্থায় একমাত্র ছেলে। জি, জি। জি, একমাত্র ছেলে এবং একমাত্র আমার একজন বড় বোন আছে। এটাই, আমরা দুইজনে ছেলে এবং মেয়ে। তারপর হচ্ছে এটা যখন নিয়ে যায় আমাকে থানাতে, পরশুরাম থানাতে নিয়ে যাওয়ার পরে একটা জিডি এবং মেয়ের অভিযোগের ভিত্তিতে নিয়ে যায়। তখন কিন্তু মামলা হয়নি, বিষয়টি ক্লিয়ার করে রাখবেন আপনি। তখন মামলা হয়নি, একটা জিডির ভিত্তিতে নিয়ে যায়। ওই দিন 24 তারিখ বিকেল বেলায় আমাকে থানাতে হাজির রেখে তখন আমার বিরুদ্ধে মামলাটি হয়। আমি নারী ও শিশু ধর্ষণ যেটি 2000 সংশোধিত আইনে, এবং এ মামলাটি দেওয়ার পরে আমাকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হয় যে স্বীকারোক্তি নেওয়ার জন্য। আচ্ছা, স্বীকারোক্তি নেওয়ার জন্য কি আপনার উপর কোনো টর্চার করা হয়েছে? টর্চার বলতে আমার একজন হিন্দু ছিল এসআই, সে নেওয়ার পরে আমার দাড়ি ধরে একটা চওয়াট দিয়েছে এবং আমার বাবার সাথে সাথে কেঁদে দিয়ে আপনার বলছে বাবার সামনেই যে চড় জি দিয়েছে? বাবা ছিল থানাতে? তখন। হ্যাঁ, তখন বাবা বললে আপনি এভাবে করেন না। আমি আমার সন্তানকে একটা ফুলের টোকাও দিই নাই। বারবার নিষেধ করার পরে আরেকটা হচ্ছে আমার অবস্থান থেকে, তারপর তারা যখন বিভিন্ন জনে এর ভিত্তিতে তারা যখন জানতে পারলো যে না হুজুর আসলে ভালো, এবং কি হচ্ছে আপনার একটা এই হুজুরের একটা ধরেন সেবামূলক কাজের সাথে সে জড়িত আছে, এমতো অবস্থায় তারা তদ্রূপ ফিজিক্যালি আমার শারীরিকগত রিমান্ড বলেন, অন্যান্য বিষয়ের শাস্তি, মানসিকভাবে তারা সম্পূর্ণ বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্নভাবে সর্বোচ্চভাবে চেষ্টা করে যে আমার থেকে স্বীকারোক্তি নেওয়ার। এবং তারপর আমাকে গভীর রাতে ওসির কক্ষে, নুরুল হাকিম যিনি বললাম তার কক্ষে ডেকে নেওয়া হয়, এবং সেখানে প্রচণ্ডভাবে চাপ দিয়ে জিজ্ঞাসা করা হয়, অন ক্যামেরায় জিজ্ঞেস করা হয় আমাকে আমি বিষয়টা করছি কিনা। করার পরে আমি স্বীকারোক্তি দেওয়ার জন্য, তখন আমি স্বীকারোক্তি, আমার সততা, আমার দৃঢ়তা, আল্লাহর উপর ভরসা, এটা নিয়ে আমি এই বিষয়টা মানে আপনি অস্বীকৃতি জানি স্বীকারোক্তি জি দেননি দেইনি। আর কি। এমত অবস্থা আমাকে ওই পুলিশ থেকে 2 লক্ষ টাকা দাবি করা হয়, তোমাকে জামিন দেওয়া হবে। কোন পুলিশ দাবি করেছিল? জি, নামটা বলতে আমি পারবেন? নামটা আমার অবগত নয়। আমি ওইখান থেকে জৈনিক এটা কি অঞ্চল। ওসির রুমে বসে আপনার কাছে দাবি করা জি, হয়েছিল? জি। তো অথচ আমি তৎপর তখন আমার বাবার চাকরি পর্যন্ত ছিল না, এমত অবস্থায়। অর্থাৎ মানে জি, আপনার থেকে স্বীকারোক্তি যখন আপনি দেননি তখন জি, মামলা থেকে খালাস করার জন্য জি, ওসির রুমে বসে আপনার থেকে 2 লক্ষ টাকা 2 দাবি লক্ষ করা হয়। টাকা দাবি করা হয়, এবং ওই তার আগে সমাজবাসী থেকেও আমাকে 2 লক্ষ টাকা দাবি করা হয়। ওই আচ্ছা। সমাজবাসীরা মামলাটা, আচ্ছা, যখন আপনি 2 লক্ষ টাকা দিলেন না বা তাদের দাবি আপনি পূরণ করলেন না পুলিশের, তখন তারা আপনার সাথে কেমন আচরণ করলো? তারা সর্বোত্তক চেষ্টা করেন, তার উপর বিভিন্ন অকথ্যভাবে আমি এটা স্বীকার করি যে তারা রিমান্ডে নেয় নাই, রিমান্ডে দেওয়া রিমান্ড কি হয়নি। তারা চাইছিল? আদালতের কাছে রিমান্ড চেয়েছিল তারা? না, এই বিষয়টা আমি অবগত নই, এবং এখানে ইজহারে বলেন বিভিন্ন জায়গায় এটা উল্লেখ নেই রিমান্ড চাইছিল কিনা। এবং কি তারপর তারা পরের দিন সকাল 11টায় বা 11টা কি 12টা জি, ওই সময়ের ভিতরে আমাকে আদালতে পাঠিয়ে দেয়, আমাদের ফেনী আদালতে। জি। তো পাঠিয়ে দেওয়ার পরে আমাকে কারাগারে প্রেরণ করা হয়। কারাগার হচ্ছে যেটা নতুন কারাগার রানীরহাটে অবস্থিত আমাদের ফেনীতে। আমি তখন ওই দিন থেকে একেবারে সেন্সলেস হয়ে যায়। আমি ওই থানা থেকে মাথা টোকাইতে মাথা বারবার বাড়ি দিতে থাকি দেওয়ালের ভিতরে। আপনি কি নিজে আপনার করলাম? মাথা কাঁদতে আমি আমি এখন একেবারে ফাতর হয়ে গেছি। বলে তুমি এত দৃঢ়তার সাথে কথা বলো কেন? ওই সময়ের কান্না করতে করতে আজকে আমার চোখ দিয়ে পানি আসে না, এমন পরিস্থিতি আমার। তখন আপনি থানায় বসে মানে নিজের মাথা নিজে বাড়ি আমি দিয়েছেন। কাউকে যখন বিশ্বাস করাতে পারছি না, কাউকে যখন ডিএনএ এর কথা তখন বলে ক্ষোভে, তারা দুঃখে জি, মানে জি, নিজের আমি মাথা নিজে। আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করি। তখন আমার বিষয়টা স্মরণ আসছে, হায় রে, নিজের হাতে নিজে আমার এই সমাজ আমাকে যখন এই দোষীটা দিল, হয়তো তারা এটাও বলবে যে আমি আত্মহত্যা করছি, হয়তো আমি দোষী।
আমি দোষী হওয়ার কারণে আমি আত্মহত্যা করছি। আমি তখন আল্লাহর উপর ভরসা করি, বললাম যে নবী জাকারিয়া আলাইহিস সালাম যেরকম ওহু করে নাই, করাতে ছিলার পরেও যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হয়তো আমাকে একটু রহমত আকারে আল্লাহ পাক হয়তো, তারাও তো নিয়মীয় মানব, কিন্তু আমি ক্ষুদ্র একজন নাসিস গুনাহগার হিসাবে আমাকে পরীক্ষার জন্য তো আল্লাহ পাকের জন্য দরবারে ভালো লেগেছে, এই জন্য আমি ধৈর্য ধারণ করি। শেষমেশ আদালতে নেওয়ার পরে আমাকে 12 থেকে 15 জন তারা মারধর করে প্রচন্ড। আমি যখন বলি মারধর করে, তারা হচ্ছে যারা সাজাপ্রাপ্ত আসামি, আদালত কারাগারের ভিতরে যারা সাজাপ্রাপ্ত আসামি। কেন মারধর করে? আমাকে মারধর করা হয় আমার যখন মাথার সেন্সলেস পর্যন্ত বিকৃত হয়ে যায় বারবার ঠকানোর পরে, তারপরে যে আমার মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থা যখন হয়ে পড়ি, তখন আমি বারবার বলি যে আমাকে, আমার ফিঙ্কি দিয়ে রক্ত পর্যন্ত পড়ে। আমার পাঞ্জাবি একটা ছিল, পাঞ্জাবিটা এখন আমার মনে সংরক্ষণ, পাঞ্জাবিতে অনেকদিন দাগ ছিল এই রক্তটা, রক্তের দাগ, জি। এবং এই পাঞ্জাটা এই পরে আমি তখন বারবার বলি যে আমার মায়ের কাছে যাব, আমি বাড়িতে ফিরে যাব। এই জন্য তারা নিয়ে গিয়ে একটা মেডিকেল আছে ওইখানে আমাকে মারধর করে প্রচন্ড, মারধর করা আজ পর্যন্ত আমার এখনো ব্যথা আছে। মানে জেলের ভিতরে মারধর করে নাকি আদালতে মারধর? কারাগারের ভিতরে, কারাগারের ভিতরে, ফেনী রানীরহাটে যে নতুন কারাগার। অর্থাৎ আপনি আদালত থেকে যখন কারাগারে পাঠানো হয়, জি, সে কারাগারে আপনাকে মারধর করা হয়। আমি যখন ধরেন বিকৃত অবস্থায় মানসিক বিভিন্ন কথাবার্তা বলি, তারা এটার জন্য আমাকে একেবারে গামছা দিয়ে পেঁচিয়ে ধরে কয়েকজন ফিটের উপর বসে, তারপরে তাদের উপরে বসে এটা করার মাধ্যমে সর্বোচ্চ টর্চারিং করা হয়। অতঃপর আমাকে ওই যে ওষুধটা, সেটা হচ্ছে আপনার এই ব্ল্যাক সিআর 500 যেটা, ওটা পর্যন্ত, জি, আর সঞ্জির ওটা প্রদান করা হয়। ওইখান থেকে ওই ভিত্তিতে আমি পরবর্তীতে বাইরে থেকে এটা আমার বাবা পৌঁছায়। অথচ এমন পর্যায়ে আমি ট্রমাগ্রস্ত হয়ে গেছি, কারণ এই জাতি, এই সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার পরিবার আমার পরিবার পর্যন্ত নিগৃহীত হয়েছে। সর্বোচ্চ লেভেলের পরিবারের উপর অত্যাচার করা হয়। যখন কেউ একটা পেশায় থাকে বা একটা দায়িত্বে থাকে, তখন আশেপাশের একই দায়িত্বে থাকা অন্যান্যদের সাথে তার একটা ভালো সম্পর্ক, ভালো বন্ডিংস থাকে, জি। তো আশেপাশের স্থানীয় আলেমদের বা ওলামায়ে কেরামের এই বিষয়ে আপনার ব্যাপারে কোনো ভূমিকা ছিল কিনা? ওলামায়ে কেরাম এবং এই বিষয়ে তখন ছিল না, এবং আমাকে একটি মহল থেকে, আমার মা বাবা থেকে শুনি, আমার বোন থেকে শুনি, পরশুরাম বাজারে একটি জনসভায় আমার বিরুদ্ধে আলেমের নাম ধরে গ্রহণ করে, আলেম সমাজের ভিতরে এটা করতেছে ওটা করতেছে বলে জঘন্য বিশ্রী ভাষায়, মানে এটা কি কোনো না, একটা জনসভা ছিল একটা দলের, সেটা ইসলামিক দল, ওপেনলি বলা হয় সেখানে পরশুরামে আমাদের, এবং কি যারা নাম নিয়ে তারপরে বলা হচ্ছে, আমার নাম না, তবে আমার বিষয়টা নিয়ে, সরাসরি নাম নিয়ে অবগত নয়, আমার নাম ধরে নাম বিষয়টা নিয়ে। তো আমি বিষয়টা শুনি হচ্ছে আমার পিতামাতা এবং বোনের কাছে, তখন তারা পরশুরাম বাজারেই ছিল, এবং কি হচ্ছে আপনার এই বিভিন্ন আলেম যারা পার্শ্ববর্তী, তারা কেউ পাশে দাঁড়ায় নাই, আলেম থাকতো কেউ দাঁড়ায় না, বললাম না আপনাকে, আমার পিতামাতা ছাড়া। আপনি ওয়াল্লাহি বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, প্রতিদিন কোর্টে যে আমায় হাজিরা দিই, আমার মা পাশে দাঁড়ায়, অথচ কেউ জানে না। আমার বাবা সবচেয়ে সহজ সরল মানুষ, জি। তারপরে আরেকটা বিষয় এখানে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার একটা মানববন্ধন হয় পরশুরামে, সেই বিষয়টা আপনার বিষয়টা নিয়ে, জি। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, যেহেতু আমি 25 ইনভলভ ছিলাম দলের সাথে, সেখানে করা হওয়ার পরে তারা থানাতে পর্যন্ত যায়, সেখানে আমার বন্ধু বান্ধব এরা গিয়ে থানা পর্যন্ত গিয়ে ওই প্রতিবাদ জানায়, এবং কি তারা মানববন্ধন করার পরে থানাতে যখন যায়, তাদেরকে পুলিশ সর্বোচ্চভাবে থ্রেট দিয়ে তোমরা বিষয়টা নিয়ে আগাবা না, কারণ তোমাদের দলের উপরে এই বদনামটা আসতে পারে। এবং কি ওই রাহবারে একজন ছিল আলাউদ্দিন, তিনি সর্বাত্মকভাবে আমার পক্ষে বলিষ্ঠভাবে বক্তব্য রাখে, এবং কি এই যখন আর কয়েকজন যখন বক্তব্য রাখতে যায়, তখন তাদেরকে বলে ফলে যে এটা বিষয়টা কিন্তু অনেকটা সেনসিটিভ, তার পেটে বাচ্চা রয়েছে, এবং কি ওটা ওসি এবং পুলিশ থেকে বলা হয়, থানা থেকে, যাতে আপনার পক্ষে কোনো ধরনের প্রতিবাদ না, আর যেহেতু সুযোগ না থাকা হয়। ওই দিন থেকে ওয়াল্লাহি আমি বলতেছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আমার মা ব্যতীত
কারাগার বলেন, কোর্ট বলেন, কোথাও কাউকে পাইনি। আমি ওই দিনের জন্য আমি শুকরিয়া জানাই তাদেরকে। তারপরে যদি আমি যখন হাহাকার করছিলাম, একজন ব্যক্তি কোর্টে আমার সাথে গেলে ওই উকিলে আমার থেকে ফয়দা লুটতে পারতো না। তাই কোর্টে থানাতে যদি একজন ব্যক্তি যেত, তাহলে থানা থেকে আমার সাথে বিভিন্ন খারাপ অনুসন্ধান misbehave যে করা আসলে হতো হয়তো না, করতে পারতো না। বিভিন্ন জায়গায় যদি যাওয়া হতো। জি। কিন্তু আমি একজন মানুষকে হাহাকার করছিলাম, একজন মানুষ না, ফেনী, আপনাদের ফেনীতে আমরা জানি যে বিভিন্ন ইসলামী দলের বেশ ভালো অবস্থান। জি। তো বিভিন্ন ইসলামী দলগুলো থেকে কেউ কেউ কি আপনার পাশে কেউ না, দাঁড়িয়েছিলেন? আজ পর্যন্ত কেউ না। আমাকে আর্থিক বলেন, আমি এমন পর্যায়ে পড়ি যে আমি আর্থিকের কারণে আমি 10% জমি, নিজের ঘর বিড়া, নিজের বাড়ি, আমার ঘরও ছিল ওইখানে, ঘরের মাটি মানে পর্যন্ত 10% জমি বাড়ি সহ আপনি বিক্রি করে করতে দিয়েছে, হয়েছিল অর্ধাংশ বিক্রি করে মামলার। দেওয়া হয়েছে। তাও কি 30 লক্ষ টাকার জমি মাত্র 3 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি। কারো কাছ থেকে টাকা পাইতেছি না, কেউ দিতেছে না, না ইসলামী দল বলেন, না আত্মীয় স্বজন বলেন। তবে এটা আমি স্বীকার করি, আমার খালা এবং খালু থেকে আমাকে 90,000 টাকা আমাকে দেওয়া হয়, যেটা হচ্ছে হাওলাত স্বরূপ। জি, এবং যাক জি, আলহামদুলিল্লাহ, ওই জি, সময় জি, ধার হ্যাঁ। পাওয়া সেটা তো অনেক এবং বড় কি বিষয়। আমি একদিন জামিনের জন্য উকিলের পিছনে আপনি ধারণা করতে পারেন, একদিন জামিনের জন্য 1 লক্ষ টাকা গণি, একদিন জামিন, অথচ উকিল ক্রেডিট নেই। অথচ আমাকে একটু এই জজ কোর্ট থেকে জজ আমাকে আমার সার্টিফিকেট গুলো দেখে এবং আমার অসুস্থতার সমস্ত রিপোর্ট গুলো জি, জি। দেখার পরে জজ আমাকে জামিন প্রদান করে। আপনি তো মসজিদের ইমাম খতিব ছিলেন। আপনি যখন জেলে যান তখন জেলের আসলে যে পরিবেশ, বিষয়টা আমাদের কিছু বলেন যে আসলে এখানে অবস্থাটা কি জি, ছিল? জি। কারাগারের ভিতরে যারা সর্বনিম্ন, যারা মদখোর, যারা জুয়াখোর, যারা বিভিন্ন ব্ল্যাকের সাথে জড়িত, তারা পর্যন্ত আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তারা থুতু পর্যন্ত নিক্ষেপ করে। এবং কি এমন পর্যায়ে হয় যে তারা মারধর করে সাথে এমন পর্যায়ে হয় যে আমি খাওয়া পর্যন্ত বন্ধ করে দিই। এবং আমাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে ওই সময় আমি একা থাকি, কারোর সাথে মিশতে পারি না ওই সময়। আপনারা যে একেবারে সেলে পাগল ছিলেন, প্রায় এক হয়ে সেলে যায়। কয়জন থাকতেন? আরেকটা বলি, সেল না, এখানে একত্রে হয়তো 50-60 জনের মতো একত্রে ঘুমানো যেত। এটা মানে বড় সেল, জি, বড় রুম, জি, সেখানে এটা টয়লেট তো একটা ব্যবহার করতে হতো মনে হয়। আরেকটা বিষয় উল্লেখ করি। আমি যে দাড়িওয়ালা, আমি যে জি। টুপিওয়ালা, আমাদের পাঞ্জাবি ছিল, এই বিষয়টাকে কেন্দ্র নিয়ে করে বারবার শরীয়তের জন্য, ইসলামের জন্য তারা এই বিষয়টাকে দৃষ্টিকটু দেখে একটু চাপ প্রয়োগ করে, অথচ তারাই মুসলমান। স্যার, এবং আমাকে আপনি দেখবেন, আপনি বিষয়টা ফায়ের বিষয়ে ডান্ডা বেড়ি ফোড়ানো হয়। বেড়ির কারণে আজ পর্যন্ত আমার দাগটা থেকে যায়, পচে অনেক দিন পর্যন্ত। মানে ডান্ডা বেরি পড়ার জি, কারণে আপনার পছন্দ হয়েছিল। জি, বচন ধরে এখনো দাগটা রয়েছে। তারপরে যা হচ্ছে আপনার কোমরে রশি বাঁধা হয়, বড় রশি, গরুর মতো যেটা রশি বাঁধা হয়। তারপরে যায় হাতে হ্যান্ডকাপ লাগানো হয়। অর্থাৎ আদালতে নিতে হলে বা হ্যান্ডকাফের হাসপাতালে। উপরে, জি, জি। হ্যান্ডকাফের উপরে আবার বড় রশি দেওয়া হয় 3 থেকে 4 হাতের। এবং আমি বারবার নিষেধ করি, আমাকে মা বাবা থেকে ফুলের টোকাও দেওয়া হয় না ওই সন্তানকে। নিষেধ করে তারা শুনে না, তারা কোর্টে উঠায় এইভাবে আমাকে, তারা ডিএনএর জন্য প্রেরণ করে এইভাবে, এবং সব জি। জায়গায় বারবার এইভাবে প্রেরণ করে। মানসিক অসুস্থতার কারণে আমি আরেকটা কথা উল্লেখ করি, আমাকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য। জি। সেখানে কুমিল্লা মেডিকেলে আমি 3 দিন পর্যন্ত ভর্তি ছিলাম। এবং কি তারা কোনোভাবে অনুন্নতভাবে চিকিৎসা প্রদান করে, তারা নামে মাত্র নিয়ে যেত আমাকে। এবং সেখান থেকে, কারাগার থেকে কোনো রকম ফেনীতেও আমাকে নামে মাত্র ওষুধ দেওয়া হতো, যেটা তারপরে যায় হচ্ছে এমতো অবস্থায় আমি 18 তারিখ আমার প্রথম ডেট পড়ে হচ্ছে ফেনী কারাগারে। ফেনীতে এই আপনার আদালতের প্রথম ডেট পড়ার পরে আমাকে কুমিল্লা থেকে ফেনীতে প্রেরণ করা হয়। ফেনীতে প্রেরণ করার পরে আমি ফেনীতে যাওয়ার পর ওইখানে আমাকে কাঠগড়ায় উঠে তারপর নিয়ে যায় কারাগারে। যাওয়ার পরে 22 তারিখ আমি যখন ডিএনএর আবেদন করি বিজ্ঞ আদালতের কাছে, জি। বিজ্ঞ আদালত 2 বার জামিন করার পরে নামঞ্জুর করে দেয়। তৃতীয়বারে এই বিষয়টি আমলে নিয়ে আমাকে ডিএনএর জন্য মালিবাগ সিআইডি ফরেনসিকে প্রেরণ করা হয় 22 তারিখ, 22/11/2024 তারিখে। তখন আমি তৃতীয়বারের মতো 26/11/2024 তারিখে আমি জামিন চাই। চাইলে আমাকে আদালত আমার অসুস্থতা এবং আমার সমস্ত যাবতীয় সার্টিফিকেট এবং আমার বিভিন্ন
উল্লেখযোগ্য ভূমিকার কথা জানতে পেরে আমাকে আদালত থেকে জামিন প্রদান করে, এবং এই জামিন প্রদান না করার জন্য 6 মাস পর্যন্ত যেন জামিন না দেওয়া হয় সেটা প্রশাসন কর্তৃক লিপিবদ্ধ করা হয়েছিল। অতঃপর আল্লাহর রহমত এবং কি আমার অসুস্থতা, আমার সার্টিফিকেটগত আমার বিভিন্ন কাজগুলো দেখে এই বিজ্ঞ আদালত জামিন দেওয়ার পরে আমার থেকে যখন স্যাম্পল কালেকশনে রাখা হয়, অতঃপর মে থেকে স্যাম্পল কালেকশনে নিয়ে যাওয়া হয়। বিষয়টা আমি জানতে চাবো আসলে এর আগেই, সেটা হচ্ছে আপনি তো জেলে ছিলেন ওই সময়, আসলে আপনি ইমাম খতিব আলহামদুলিল্লাহ কোরআন হাদিস বা এই বিষয়গুলো আপনি জানেন, তো জেলের ভিতরে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দোয়া, এই বিষয়গুলো আপনার কোনো উপকার এসেছে কিনা এই বিপদের সময়, মানসিক প্রশান্তি বা অন্যান্য বিষয়গুলো? জি আলহামদুলিল্লাহ, এই বিষয় নিয়ে আমি শুকরিয়া আদায় করি। তবে যেটা আমার আল্লাহ পাকের দরবারে আমি এখনো গুনাহগার হিসেবে মাপ চাই, সেটা হচ্ছে আমাকে কাদায় জেলে সাধারণত আমি কুমিল্লাতে 2-3টা জুমা পড়তে পারি। কুমিল্লা আদালতে জুমা হয়, সেখানে একটা মাত্র জামাত হয় জুমার। ফেনীতে কোনো জুমার নামাজ হয় না। তবে একদিন আমাকে জুমার নামাজ পড়ানোর জন্য বলা হলে জৈনিক একজন বিজ্ঞ বড় ব্যক্তি, তখন অন্যান্য জন বলে যে সে এরকম কাজ করে, সে কিভাবে জুমা পড়াবে। তখন পড়ানোর পরে এটা আর হয় না, ফেনীতে ফাঞ্জিগানা নামাজ হয়। অথচ ফাঞ্জিগানা নামাজ পর্যন্ত আমি পড়তে পারি না। তদ্রুপ আল্লাহ পাকের দরবারে আমি ক্ষমা প্রার্থী সেজন্য। এবং কি আমি বের হওয়ার পরে পর্যন্ত আমি জুমার নামাজ বিভিন্ন জায়গায় গিয়ে পর্যন্ত পড়তে পারি না। আমার কন্টিনিউ পর্যন্ত জুমার নামাজ পর্যন্ত ছুটে যায়। মানে ছোটার কারণটা কি ছিল? শারীরিক অসুস্থতা? শারীরিক অসুস্থতা না, শুধু আমার বিভিন্ন যাওয়ার কারণে আমি মুখ দেখাতে পারছি না। সবাই এরকম অবস্থাতে সবার চোখে আমি দোষী। আমি বাড়ি থেকে অর্থাৎ বের আপনার হই আগ্রহ নাই, থাকার পরও আপনি ওইভাবেই করতে পারেন নাই। আমি বাড়ি থেকে পর্যন্ত বের হতে পারিনি। অথচ আমি এই এই আজ পর্যন্ত এখন বর্তমানে জামাতের জন্য সর্বোত্তম চেষ্টা করলেও আমার আশেপাশে মসজিদ না থাকায় আমি একা একা নামাজ আদায় করা লাগে। আচ্ছা, যারা আপনাকে দোষী বলেছিল তারা যখন জানতে পারলো যে না, আপনি নির্দোষ, তখন তাদের বক্তব্য কি বা তাদের অবস্থা আপনি কিরকম দেখলেন? তারা কি পরবর্তী আপনাকে মাপ চেয়েছে তাদের আচরণের কারণে? না, আজ পর্যন্ত তারা মাপ চায়নি, এবং বিষয়টা তাদের পক্ষে এখনো কাজ করতেছে। এবং কি তারা এমন পর্যায়ে নিয়ে যায় যে তারা মনে করে যে আমি ডিএনএ যেটা করছি তারা অশিক্ষিত একতা, আর একত ধরেন তারা এত বোধগম্য না হওয়ার কারণে তারা মানে মনে করে বিষয়গুলো যে সম্বন্ধে তারা তো রক্ত জানে না। পরীক্ষা, ভাই বোনেরটা হচ্ছে রক্ত পরীক্ষা, রক্তের সাথে রক্তের মিল পাওয়া যায়। অথচ এটা সেল, কোষ সহ বিভিন্নভাবে জিন পরীক্ষা করা হয় এখানে। জি। তারপরে যাওয়ার আরেকটি বিষয় হচ্ছে আমি নাকি ডিএনএ তার টাকা দিয়ে নিয়ে যাই, অথচ আমার আচ্ছা। কত টাকাই বা হয়েছে। আপনার ঘটনাটি আসলে দেশবাসী জানে মূলত সাংবাদিকদের মাধ্যমে। জি। এটা শুরুটা কিভাবে আসলে, সাংবাদিকদের মাধ্যমে কিভাবে বিষয়টা আসলে, জি, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করে আপনারা আসলে? বর্তমানে যেটা বিষয়টা সমস্ত জায়গায় ভাইরাল বা বিভিন্নভাবে আপনারা প্রচুর নিউজ পাচ্ছেন। ব্যাপারটা প্রথমে এত আমার জন্য সুযোগ ছিল না। এটা কিভাবে ব্যাপারটা হয় বিষয়টা জি আমাকে আমি একটু- বলতেছি আপনাকে। প্রথম আমার আইডি থেকে এটা পোস্ট করি। পোস্ট করার পরে আমি কয়েকজন আমার যারা ক্লোজ তাদেরকে শেয়ার করি বিষয়টি। জি। বলি যে আপনারা করেন, পোস্ট করেন। এবং যখন তারা গুটি কয়েকজন পোস্ট করার পরে তাদেরকে বলি যে আপনাদের যারা ক্লোজ আছে তাদেরকে দিয়েও পোস্ট করান। জি। এবং তারা এই পর্যায়ক্রমে তাদের পরিচিতদের মাধ্যমে যখন পোস্ট করতে থাকে, এভাবে প্রায় 4-5 দিন চলে যায়। যখন পোস্ট করতে আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এই দেশে বসে অন্যান্য দেশে পর্যন্ত চলে যায় খবর। জি। তখন চলে যায়, এক পর্যায়ে আমি স্থানীয় মিডিয়ার দ্বারস্থ হই। স্থানীয় মিডিয়াগুলো আমার থেকে টাকা, বরং উল্টো টাকা দাবি করে। এবং কি প্রেস ক্লাব থেকে আমার হচ্ছে 15,000 টাকা দাবি করা হয়। এবং কি একটা এবেলা নিউজ করাতে আমি সাধারণ একটু নিউজ করেছি 2,000 টাকা এ বেলায় নিউজ করতে 2,000 টাকা জি নেওয়া নিয়েছেন। হয়। এবং কি আপনার এই পর্যন্ত সবাই যখন টাকা দাবি করে কেউ করবে না। আরেকটা জাতীয় মিডিয়ার সাথে 2-1টার সাথে যোগাযোগ করলে তারা বলে যে ভাই বোন বিষয়টা নরমালাইজড হয়ে যাবে, এটা সমাজের একটা ব্যাধি হয়ে যাবে। অথচ আমার কাছে প্রশ্ন, তাহলে ইমাম করলে কি এখানে নরমালাইজড হবে না? ইমাম করলে কি এটা ঠিক হবে? জি, জি, জি। আপনারা ঢালাওভাবে প্রচার করবেন। তারপর আপনাকে আরো ক্লিয়ার করি, তারপর যখন বিভিন্নভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন স্থানীয়রা দৈনিক ফেনী জি। দৈনিক ফেনী বৃহস্পতিবার ওই দিন তখন নিউজটা করতে বাধ্য হওয়ার পরে
তারা নিউজ যখন সম্ভবত করে এ বেলায় প্রথমে আসে, তারপরে জি দৈনিক জি ফেনীতে আসে। জি দৈনিক ফেনী। দৈনিক ফেনীতে যখন আনয়ন করে, দৈনিক ফেনীর পরে ওই দিন বিকাল বেলায় সর্বত্র আর টিভি বলেন বিভিন্ন যত মিডিয়ায়, জি, জাতীয় জি, জি। মিডিয়া সমস্ত কিছুতে আমি দেখি যে এই বিষয়টি আসে। আচ্ছা, এই নিউজটি মিডিয়া আসার পরে প্রশাসনিক কোনো পদক্ষেপ কি আপনি লক্ষ্য করেছেন কিনা, বা আপনার সাথে আচরণ কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা তাদের? আমি প্রশাসনিকভাবে আজ পর্যন্ত আমি প্রশাসন থেকে কল পাইনি, এবং প্রশাসন আমাকে এই বিষয়ে বা দুঃখিত বা যে কোনো কিছু আচ্ছা, বলা আচ্ছা। হয়নি। এই বিষয়ে আমি অবগত নই প্রশাসন কি করতেছে আজ পর্যন্ত। আচ্ছা, এই ঘটনায় আপনার আর্থিক ক্ষতি কেমন হয়েছে আসলে? জি জি আমার শুরু আর্থিক থেকে ক্ষতি শেষ আপনাকে পর্যন্ত। যেটা বললাম, একটা হচ্ছে আর্থিক, হচ্ছে আমার মানসিকভাবে তো যা হওয়ার জি, হলোই। তারপরে আর্থিক আমি কারো থেকে সাহায্য তো সহযোগিতা পেলাম না, জি, তা বরং ধিক্কারের সাথে বাঁচতে হয়। আমার পিতামাতা পর্যন্ত লোক লজ্জায় কারো থেকে যাওয়া আসা থাকতো, সব একবদ্ধ হয়ে যায় জি, জি। এবং ঘরবদ্ধ হয়ে যায়, তালাবদ্ধ হয়ে যায় তারা। হওয়ার পরে এমত অবস্থা, আমার বাবার চাকরি পর্যন্ত হারিয়ে ফেলে। আমার বাবা পায় না, আমার বাবা ব্রিক ফিলে পর্যন্ত চাকরি না পেতে পেতে 8 মাস যাওয়ার পরে 2 মাস পর্যন্ত, যেই বাবা আজ পর্যন্ত সৎভাবে চলার জন্য না কোম্পানির চাকরি না অন্য কোনো চাকরি করে, শুধু মসজিদের চাকরি। আমার বাবা 500 টাকার পর্যন্ত মসজিদের চাকরি করছে। ওই চাকরি থেকে শেষমেশ কোথাও যেন চাকরি দেওয়া হচ্ছে না। আমি যেটা বললাম, জি। আমি 6 মাস পর্যন্ত ঘর থেকেও বের হইতে পারি না। তিনিও এমন কষ্ট করেছেন। তিনি চাকরি হারিয়ে অবশেষে অধৈর্য হয়ে ব্রিকফিল্ড, স্থানীয় যেটা কেবি ব্রিকফিল্ড, খন্ডলহাই ব্রিকফিল্ড, সেখানে গিয়ে ইটের, 2 মাস জি। পর্যন্ত ইটের ভাটায় কাজ করে। মাথায় তার অর্থাৎ মেয়ের, আপনার এই ঘটনার পরে জি, আপনার আমার, বাবা নিগৃহীত হয়ে ওনার চাকরি হারান এবং পরবর্তীতে বাধ্য হয়ে ওনাকে ইটভাটায় কাজ করতে জি, হয়েছিল, যদিও এবং উনি আলেম। জি, জি, জি। তারপর হচ্ছে আমার বোনের পর্যন্ত চাকরি চলে যায়। পরিবর্তিতে বোন আপনার বোন কিসে চাকরি করতেন? আমার একটা মাদ্রাসায়, যেটা সাতকুচি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যেটা নুরানি বিভাগে তিনি এটা করেন ক্ষণকালীন আচ্ছা, হিসাবে। আপনার বোনের জি, চাকরিও চলে চাকরি যায় তখন এই চলে ঘটনার যায়, পরে। পরবর্তীতে সে ওই চাকরি কি ফিরে পাইছে? ফিরে পায়। আর আপনার বাবার ইমামতি? সেটা আর কতই বেতন, আপনি তো বিষয়টা জি, ধরেন জি। 3-4 এরকম হয়। এবং আমি তো আজ পর্যন্ত বেকার। তখন আমার ইসলামী ফাউন্ডেশন ছিল, সহজ কোরআন শিক্ষা, ফাউন্ডেশনের যে জি, বক্তব্য ওইটা চলে লালন গেছে। পালন। জি, জি। তারপরে যায় হচ্ছে আমার মসজিদের যাবতীয় দায়িত্ব, সাধারণ একটা মাদ্রাসা ওটার দায়িত্ব, সমস্ত কিছু আমার। ইভেন কি আমার 1 বছর পর্যন্ত আমি পড়ালেখা পিছিয়ে যাই। আমি জি, অনার্সের জি, ফাইনাল জি। ইয়ার পরীক্ষাতে ছিলাম, আমি ফাইনাল ইয়ার এবং সাথে পরীক্ষা যেটা দিতে বললেন পারিনি। আপনাদের জমি বিক্রি করতে জি, হয়েছে। আমি 10% জমি, আমার যে ঘর বিড়া পুরা ভরাট মাটি, এবং ওখানে ঘরও ছিল, ওটার জি। মাটি পর্যন্ত আনতে পারিনি। 10% 30 লক্ষ টাকার জমি মাত্র 3 তো লক্ষ এখন টাকা আপনাদের থাকার বিক্রি ব্যবস্থা করে। কিভাবে হচ্ছে? কারণ কোথায় হচ্ছে আমি থাকতেছেন? বারবার উল্লেখ করতেছি, এখানে অর্ধাংশ 10% মানে আমাদের ওইদিকে 5 গন্ডা বলা হয়। জি। আমাদের হচ্ছে টোটালি হচ্ছে 10 গন্ডা। 10% হচ্ছে এ 8-10% আমার কাছে আছে, 5 গন্ডা আমার কাছে আছে, যেটা আমার ঘর ভিটে বাটি, জি। এবং আর 10 গন্ডা হচ্ছে আমি আর আর 5 গন্ডা আমি বিক্রি করে দিয়েছি। মানে অর্ধাংশ আমার কাছে ও আছে, আর আচ্ছা, আচ্ছা। অর্ধাংশ আমি অর্ধেক আছে, বাকি অর্ধেক জি বিক্রি করে দিতে জি হয়েছে জি আপনাকে জি বাধ্য হয়ে। জেলে থাকা প্লাস এই যে পুলিশি টর্চার বা আদালত বা বিভিন্ন সামাজিক অবস্থার কারণে আপনার উপর দিয়ে যে মানসিক ট্রমা গিয়েছে, এখন আপনি আসলে কিরকম বোধ করেন? আপনি কি মানসিকভাবে এখন আসলে কোনো ধরনের সমস্যা আছেন কিনা? আসলে কিরকম মনে আমার হচ্ছে? যেটা হচ্ছে, দেখুন, একটা দাগ যদি পড়ে যায়, তাহলে দাগের আপনার দাগের ক্ষতটা শুকিয়ে যায়, কিন্তু দাগটা অবশ্য থেকে যায়। তদ্রূপ আমার বেলায়ও, আমার যেহেতু শারীরিক, আমার মাথার উপরে এখনো প্রচন্ড রকমের পেইন হয়। আর আমার আচ্ছা। আগের ওই স্মরণ শক্তিটা এখন চলে যায়। একটা কথা বারবার রিপিট করা লাগে। হয়তো একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা ঢুকে পড়ি, স্মরণ শক্তি হারিয়ে যায়। মানে ভুলে এখন যান আরকি মানে আগের প্রচুর। মতো একটা জিনিস এক জায়গায় রেখে যাই, এবং বিষয়টা কোথায় রাখছি সেই জিনিসটা আর মনে রাখতে পারি না। হারিয়ে ফেলি অনেকগুলো জিনিস। মানে জি। অনেক, যে তখন যদি আমার 50% যদি আমার এই ব্রেইনের আইকিউ থাকে, এখন আমার ধরেন 10 থেকে 20% আছে। এরকম অবস্থা আমার। এখন তো আপনার কোথাও ইমামতির চাকরি বা না এই টাইপের ইমামতি কিছুই বা হচ্ছে না আমার আসলে। টিউশনি কোনো কিছুই নেই। এখন পর্যন্ত আমি বেকার। আপনি একজন নির্দোষ মানুষ হিসেবে জেলে গিয়েছেন। এখন আপনার কি মনে হয় যে আপনি একজন নির্দোষ মানুষ হিসেবে জেলে গেলেন, এই দায়টা কার? পুলিশের, সমাজের, নাকি আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নাকি দুর্বল বিচার ব্যবস্থা? আসলে এর জন্য দায়ী কে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ এই কালেকশনটা আমি করার জন্য বলতেছি। আমি বারবার চাচ্ছি, এই জন্য আমি জাতীয় পর্যায়ে মিডিয়ার কভারেজ করে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টাকে অবগত করার জন্য বলতেছি। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবিক মানুষ। বিষয়টা কারেকশনে রাখবেন। আমাদের এই ক্ষেত্রে আমি মনে করি 3টা কাজ করে। একটা হচ্ছে আমাদের দুর্বল সমাজ ব্যবস্থা, আরেকটা হচ্ছে আমাদের দুর্বল প্রশাসনিক অবকাঠামো,
আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কতগুলো একেবারে ফালতু আইনের কারণে আমাদের এই ক্ষতিগুলা হয়। যখন ধরেন একজন মানুষকে যতক্ষণ পর্যন্ত সে দোষী না হয়, কারো কথার ভিত্তিতে বা ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে দোষী বলা যায় না। অথচ তখন অনেকে আমার পক্ষেও ২-১ জন পোস্ট দিয়েছিল হয়তো এই সেই। অথচ এগুলো মানববন্ধনে আমার তো কাজ হয় নাই। না জি। জামিন পেয়েছি, না আমার মুক্তি পেয়েছি মামলা থেকে। অতঃপর অতঃপর আপনার যদি এই সমাজবাসী যদি এই সমাজ ব্যবস্থা স্ট্রং থাকতো তাহলে জবানবন্দিতার আওতায় আনতো। সবাইকে জড়িয়ে ফেলতো না জি। একত্রে। আর যদি প্রশাসন যদি একত্রিত হতো তাহলে যাচাই-বাছাই করতো একত্রিতভাবে এবং যতক্ষণ পর্যন্ত ডিএনএর ভিতরে প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে শাস্তির আওতায় আনতো না। এই অপূরণীয় ক্ষতিগুলো আমার হয়ে যেত না। তখন আমাকে নির্দ্বিধায় এগুলা যখন করতো তাহলে আমার এত কিছু আজকে দণ্ড হতো না। তারপরে যায় রাষ্ট্র থেকে যদি ব্যবস্থা করা হয় যে নারীর পাশাপাশি পুরুষেরও একটা নির্যাতনের এমন একটা যদি আইন প্রণয়ন করা হয়, পুরুষ হয়তো নারীরা অধিক নির্যাতিত হয়, পুরুষ ২-১ জন হলেও হয়। এবং কি এখানে আরেকটা বিষয় হচ্ছে ইমামদের দিকে। শুনুন, একটা বিষয় হচ্ছে দানের সাথে যেরকম বসি আছে, বসির সাথে দান আছে। সত্যের সাথে মিথ্যা মিশ্রিত আছে, মিথ্যার সাথে সত্য মিশ্রিত আছে। তদ্রূপ যাচাই-বাছাই করে একটা কাজ করুন। আপনি আবেগ দিয়ে কাজ করলেন, মা-বোন তো সবারই আছে। হয়তো বিবেকের ভিত্তিতে আপনার একটা কান নিয়ে গেছে চিলে, চিলের পিছনে দৌড়াইলেন। কিন্তু কানটাকে হাতিয়ে দেখলেন না যে কানটা কি আপনার সাথে আছে কিনা। তদ্রূপ আমরা বাঙালি জাতি, আমি মনে করব প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হয়ে এটা আমলে নিবেন এবং এর যথার্থ একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আমার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ হিসাবে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য একটা আশ্বস্ত করার আহ্বান করছি। আচ্ছা, যারা এই জাতীয় মিথ্যা মামলার শিকার হচ্ছে তাদের জন্য আপনার কোনো বার্তা আছে বা কোনো পরামর্শ আপনার এই অভিজ্ঞতার আলো? আপনি মনে রাখবেন, লোকের কাছে আপনি খারাপ লোক, সারা দুনিয়ার লোক আপনাকে মন্দ বলল, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি সৎ। আপনি এই বিষয়টা খেয়াল রাখে এগিয়ে যাবেন সততা এবং দৃঢ়তার সাথে। আপনাকে এইসব বিষয়ে সর্বোচ্চ টর্চারিং করা হবে এই বিষয়ে স্বীকারোক্তি দেওয়ার জন্য। আপনি কখনো এটা, আপনি যদি সৎ থাকেন, আপনি দৃঢ় থাকেন, আপনি এই বিষয়ে স্বীকার করতে পারবেন না কোনোভাবেই না। এবং কি আপনি ডিএনএর জন্য, যদি ডিএনএর সাথে সম্পৃক্ত হয় ডিএনএর জন্য আবেদন করবেন, যথার্থভাবে সততা যাচাই-বাছাই করার জন্য অনুরোধ করবেন। এবং আমি চাইবো প্রশাসন এবং সমাজ প্রভাবশালী সবাই যেন বিষয়টিকে দৃষ্টিগোচর নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। ধন্যবাদ। আচ্ছা, আজকে যদি আপনার যারা আসামি, যে পরিবারটি আপনার জীবনের এত বড় ঘটনা ঘটেছে, তারা যদি আজকে আপনার সামনে আসে, তাদেরকে আপনি কি বলবেন আপনার তরফ থেকে? আমি মনে করব যে বিষয়টি এমন হয়ে গেছে যে আমার তো হয়েই গেছে যা হওয়ার, অপূরণীয়। হয়তো আল্লাহ পাকের থেকে এটা একটা আমার বড় প্লাস পয়েন্ট ছিল, আজকে মানুষ জানতে পারছে হয়তো একটা জায়গায়। এখন হচ্ছে আমার, যেহেতু বলে এটা বাহাদুরি না, হয়তো মানুষ বলতেছে না, নিজ থেকে হয়তো একটু উৎসাহিত। আল্লাহ রাসূল বলতেছেন নিজকে গর্ববোধ করো না, তবুও একটু ভালো লাগার জায়গা করতেছে। যারা আমার পাশে ছিল না একসময় তারা আজকে পক্ষে বলতে বাধ্য হচ্ছে। স্থানীয় যারা আমার বিপক্ষে তারা পর্যন্ত আমার পক্ষে এখন শাস্তি দিতে মিডিয়াতে বলতে বাধ্য হচ্ছে, জাতীয়গুলোতে পর্যন্ত সেটা তো হচ্ছে আপনার পক্ষে অনেকে তাহলে বলতেছে। জি, জি, জি। এই জন্য আমি বলবো যে ওদের পরিবার এবং যারা আমার এগেনিস্টে ছিল, আমি ওই জন্য ব্যথিত না এবং সাময়িক ব্যথিত হলেও এখন আমি মনে করব যে আল্লাহ পাকের এর রহমতে সমস্ত কিছু হয়ে গেছে। এখন বিষয়টা ক্লিয়ার। আমি ওদের জন্য মনে কিছু রাখছি না, ওদের জন্য ভালোবাসা, ক্ষমা এবং আল্লাহ পাকের জি। যথার্থ আমি বিচার কামনা করছি এবং তিনি যেন বিষয়টা নিয়ে, তিনি একমাত্র মহা পরাক্রমশালী, তিনি এই বিষয়টি তিনি যথাযথ বিচার প্রদান করবেন আমার পক্ষে এবং তাদের পক্ষে রায় দেবেন। এই যে পুরো ঘটনাটা ঘটলো আপনার জীবনে, এর থেকে আপনার আসলে উপলব্ধি কি? আপনার জীবনের বা এর কি দর্শন বা কি শিক্ষাটা আপনি পেলেন আসলে পুরো বিষয়টা থেকে? শিক্ষাটা থেকে আমি যেহেতু সামান্য গুনাহগার হিসেবে আমি কয়েকটা নবী রাসূলের বিষয় নিয়ে আমি কারেকশন দিই। আমি এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম শিক্ষা পেলাম যে নবী ইউসুফ আলাইহিস সালামের নানি কেলেঙ্কির সাথে ধৈর্যের পরীক্ষা। জি, যেমন জলেখার সাথে তার একটা শয়তান ছিল। ওই বিষয়টা নিয়ে আপনি শত নারী নিয়ে উঠলেও হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উঠছিল। ওই বিষয়টা নিয়েও আপনি ধৈর্য দিতে হবে। ধৈর্য পরীক্ষা না হলে আপনি সবরে মেওয়া ফলে। আপনি ধৈর্যশীল হন। আপনি সৎ থাকলে আপনার আল্লাহ পাক আপনার সাথে থাকলে দুনিয়ার সবাই এগেনিস্টে গেলেও, সবাই বিপক্ষ গেলেও
আপনার সত্যটা একদিন ফুটে উঠবে, সত্যটা উজ্জ্বল সূর্যের মতো উঠবে। জি জি আরেকটা বিষয়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনি মক্কার জমিনে যেরকম একা হয়ে গিয়েছিলেন, মানুষটা এই মহামানব, অতুলনীয় মানব, যার মতো মানুষ আল্লাহ পাক সৃষ্টি করে নাই, স্বয়ং আল্লাহ পাকের হাবিব তিনি। জি এই মানুষটার জন্য সমস্ত কিছু সৃষ্টি, ওই মানুষটা যখন এত কিছু হয়েছে, জর্জরিত হয়েছে, অথচ এই মানুষটা সবার উম্মতের জন্য কাঁদতেছে, কিয়ামতের দিন পর্যন্ত কাঁদবে। এই মানুষটাকে যখন সবচেয়ে বেশি নিগৃহীত করা হয়েছে, এই মানুষটা ধৈর্য সহকারে তার বন্ধু আবু বকরকে বলতেছে, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথেই আছেন, ও বন্ধু ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক সাথে থাকলে বিষয়টা দেখবা তোমরা, আজকের এই ইসলাম পেয়েছি, আমরা সমস্ত কিছু পেয়েছি তার জি, এই জি। ধৈর্যতার কারণে। আরেকটা বিষয় বলবো, জাকারিয়া আলাইহিস সালাম যেরকম করাতের ছিঁড়ে যাওয়ার পরেও করে নাই, তদ্রূপ আপনাকে রিমান্ডে দেওয়া হোক, আপনাকে যেভাবে করা হোক, টর্চারিং করা হোক, আপনি কখনো সত্য থেকে অবিচল থাকবেন, কখনো মিথ্যা বলে বাঁচার চেষ্টা করবেন না। আরেকটা হচ্ছে বিষয়, আমি আরেকটা আইয়ুব আলাইহিস সালামের বিষয় নিয়ে কথা বলি। আইয়ুব আলাইহিস সালামের মতো আমার কয়েকটা অসুস্থতাও হয়, তদ্রূপ আইয়ুব আলাইহিস সালাম যেরকম শরীরের ভিতর পচনশীল না, আমার কয়েকটি মানসিক বলেন বা টাইফয়েড বলেন, বিভিন্ন কিছু, আমি এমন পর্যায়ে যাই যে ওই সময় তাদেরকে যে সেবা প্রদান করে সমাজ মতো, আমার নিজের টাকা খরচ করি পকেট থেকে, অথচ যে ডিসি বলেন, এসপি বলেন বা সেনাবাহিনীর সাথে, এই যে ইউনুর সাথে কাজ করি, একটা টাকা পয়সার করে ডকুমেন্ট দিয়ে দেখাতে পারবে না একটা টাকা বানচাল করেছি, বারবার তাদের রিটার্ন জি করে। জি জি, ধন্যবাদ। অনেক সুন্দর উপলব্ধি, আসলে এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। একজন মানুষ নির্দোষ প্রমাণিত হওয়ার পরও কি সমাজ তাকে পুরোপুরি ক্ষমা করে দেয় কিনা? আমি যেটা হচ্ছে, ধরুন একটা সমাজ পুরোপুরি ক্ষমা করে না, কারণ হচ্ছে আপনার এগেনিস্টে যখন সবাই চলে যাবে, সবাই চাবে যে তাদের যুক্তিটা, তাদের ওই ব্যাপারটা তারা যেন জিতুক, সর্বোচ্চ চেষ্টা করবে, ওই চেষ্টাটাই তারা করেছে, সর্বোচ্চ চাপে রেখেছে। জি আমি সমস্ত কিছু ডকুমেন্ট পেতে বলে, একটা বিষয় হচ্ছে ১.৫ বছর পরে কিনা আলোচনা আসলো, এই আলোচনা থাকার কারণে তারা সর্বোচ্চ চাপে রাখে, এবং কাগজপত্রগুলো হাতে পেতে আমার উকিল থেকে পর্যন্ত সহযোগিতা পাইনি আমি, সর্বোচ্চভাবে যখন পাইনি, তখন আমি কাগজপত্রগুলো হাতে পাই নভেম্বরে, গত বছরের নভেম্বর মাসে। অতঃপর আইনি লড়াই যাওয়ার একটার পর একটা ধাপ যেতে যেতে আদালতকে আবেদন করি আমাকে খালাস দেওয়ার জন্য। অতঃপর ৫ মাস পরে এসে ১৭ এপ্রিল ২০২৬ তারিখে আদালত আমাকে বেকসুর খালাস প্রদান করে, এবং ওই ছেলেটির মামলার রায় এখনো চলমান রয়েছে। এবং কি হচ্ছে, আমি এটার ব্যাপারে উপলব্ধি করব এটাই, আপনার যারা এগেনিস্টে চলে যাবে তারা কখনো আপনার পক্ষে গাইবে না। মানে অর্থাৎ আদালত কর্তৃক আপনি নির্দোষ প্রমাণিত হলেও যারা একবার আপনাকে অপরাধী সাব্যস্ত করেছে, তারা নিজের মানে জ্ঞানের স্বল্পতার কারণে অবস্থানে হোক অনড় এবং বা যে স্বল্প, কোনো কারণে নিজের অবস্থানে তারা অনড় এখনো থাকবে, অনেক, এবং কি আমার বিরুদ্ধে এখনো ওই ষড়যন্ত্র করে চক্রটা যাচ্ছে। রয়েছে, জি জি ষড়যন্ত্রকারী রয়েছে, জি এবং কি তারা চাচ্ছে যে আজ পর্যন্ত আপনাকে বিষয়টা বললাম, তারা এখনো বলতেছে রক্তের সাথে তারা রক্ত পরীক্ষা ডিএনএ, আর আমি ডিএনএ টাকা দিয়ে নিয়ে আসছি, এসব বিষয়। তাহলে বলুন। জি জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আসলে কখনো কখনো আদালত থেকেও যদি মানুষ নির্দোষ প্রমাণিত হয়, কিন্তু আমাদের সমাজে আসলে নির্দোষ হিসেবে মেনে নেয় না অনেক সময়, এই বিষয়টা আমরা বুঝতে পারি আসলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনা থেকে আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত বা চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে অভিযুক্ত করা আসলে কখনোই উচিত নয়, এটা ইনসাফের দাবিও নয়। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, এবং কি দর্শকরা এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ, এবং কি আল্লাহ পাকে অশেষ রহমতে আমার এই ধৈর্য পরীক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, এবং সবাইকে জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।